আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের হাদিকে হাদির হত্যাকারীকে ভারতবর্ষে গ্রেপ্তার করা হয়েছে, বিশেষ করে কলকাতার এসটিএফ গ্রেপ্তার করেছে। সে নিয়ে কালকে থেকে আপনাদের ওখানে ধুমধুমার কাণ্ড চলছে, মানে খবরে ধুমধুমার কাণ্ড খবরে চলছে। এখন সত্যি একটা বড় দুঃখজনক ঘটনা সেটা ঘটেছিল। একটা ছেলে যাচ্ছে, তাকে একটা দুম করে গুলি করে মেরে দিল। যে দুজন মারা গিয়ে মেরেছিল তাদেরকে ধরা হয়েছে। আমাদের কাগজে আজকে এটা বেরিয়েছে, বাংলাদেশের ওসমান হাদি খুনের রাজ্যে গ্রেপ্তার 2। এরকম সিঙ্গেল কলম এখানে আছে। আমি খবরটা একটু পড়ছি, গুরুত্বপূর্ণ অংশ পড়বো, কারণ আপনারা সবই জানেন এটা। আপনাদের আমি এতে দেখলাম, খবরে দেখলাম, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে খুনের ঘটনায় এই রাজ্য থেকে 2 বাংলাদেশি অভিযুক্ত গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতদের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। রাহুলের বাড়ি বাংলাদেশের পটুয়াখালীতে, আলমগীরের বাড়ি ঢাকায়। ধৃতেরা খুনের বিষয়টি স্বীকার করেছে বলে দাবি গোয়েন্দাদের। এসটিএফ এর দাবি, শনিবার রাতে উত্তর 24 পরগনা বনগাঁর বাগদা রোড থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা বনগাঁ এলাকায় একজনের কাছে আশ্রয়ের জন্য এসেছিল, সেখান থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল বলে দাবি গোয়েন্দাদের। এসটিএফ এর এক কর্তা জানান, কিছুদিন আগে গোয়েন্দারা জানতে পারেন বাংলাদেশে তোলাবাজি খুনের সঙ্গে জড়িত 2 বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। ওই খবরের ভিত্তিতে খোঁজ চালিয়ে 2জনকে শনিবার দিন রাতে গ্রেপ্তার করা। ধৃতদের রবিবার বিধাননগর আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। গত 12ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন আদি। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। সেখানে 6 দিন চিকিৎসা চলার পরে তার মৃত্যু হয়। এরপরই বাংলাদেশ জুড়ে অশান্তি শুরু হয়। ভাঙচুর, আগুন লাগানো উত্তেজিত হাদি সমর্থকেরা পরে কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়। এই তো আপনারা সবাই জানেন। পেছনের ব্যাপারটা হলো, আমাদের এখানে সে ধরা পড়েছে, আমাদের এখানে তো কোনো অপরাধ করেনি, খুন করেছে বাংলাদেশে। এখন বাংলাদেশে খুনের বিচারটা ভারতবর্ষে হতে পারে না। ভারতবর্ষে যে বিচারটা হবে সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশের বিচার। এখন অবৈধ অনুপ্রবেশ হয়েছে, সেটা এখন আদালতে নিয়ে গিয়ে হাজির করেছে। হাজির করাতে আদালত বলেছে, ঠিক আছে, 14 দিনের আপাতত জেল হাজতে রাখো, তারপরে তো মামলা শুনবো। শুনে ম্যাক্সিমাম জেল হলে হয়তো 3 মাস কি 6 মাস হয়তো জেল হবে। তারপরে তাকে হয়তো ভারতের হাতে, এই বাংলাদেশের হাতে ভারত প্রত্যর্পণ করবে, যদি বাংলাদেশ সরকার চায়। এখন সেক্ষেত্রে ভারত একটা অস্ত্র হাতে রাখতে চাইছিল, যে এই যে এত ভারত বিরোধী কথা কয় এরা, সবসময় কইতাছে ওই ভারত দোষী, ভারতই মাইটা দিছে, ভারত পলায় গেছে, সবকিছুই ভারতের দোষ। তাই ভারত এবার কি করেছে, কলকাতার এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্সে তারা করেছে কি, একদম সোজা ম্যাজিস্ট্রেটকে নিয়ে গিয়ে একেবারে গতকালকে রাত্রিবেলাতেই একেবারে হাদির সামনে হাজির করেছে ম্যাজিস্ট্রেটকে, দিয়ে 160 করে তার কাছ থেকে জবানবন্দি নিয়েছে। এখন 160 করে, আমাদের আইপিসি 160 করে জবানবন্দি নেওয়া মানে সেই জবানবন্দিটা কিন্তু আইনত গ্রাহ্য। এবার এই যে জবানবন্দিটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না। এই জবানবন্দিটা বাংলাদেশেরও কোনো কাজে লাগবে না, কিন্তু ভারতের কাজে লাগবে কখন জানেন? যখন এই ভারত বিদ্বেষী কথাবার্তা হবে, যখন এই ভারতের বিরুদ্ধে কামান দাগা হবে, তখনই এইটাকে দেখিয়ে দেওয়া হবে যে তোমরা এগুলো করেছিলে, তোমাদের লোক মেরে আমাদের ভারতবর্ষে ঢুকেছিল। এই দেখো ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের জবানবন্দি, এই তার ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর আর তাদের ছবি এবং তাদের সই, পরিষ্কার সেখানে থাকবে। এটা ভারত হাতে রেখে দেবে, যখন দরকার হবে তখন প্রেজেন্ট করবে। এই বাংলাদেশের তো লোকের তো আর কি, ভারতবর্ষের বিদ্বেষ ছাড়া তো আর কোনো চিন্তা নেই। খাবে কি পড়বে কি সে চিন্তা নেই, শুধু ভারত বিদ্বেষ। যেখানে যা দেখো সব ভারতের দোষ। এখন এই নির্বাচন হয়েছে, তার পেছনে আবার ভারতকে আবার দায়ী করে দেয় যে ভারত এখানে রিগিং করেছে। নিজেরা কি করেছে নিজেরাই জানে, এবং ভারত রিগিং করেছে। গত 3 বার তো ভারত রিগিং করেছিল বলে তো চালিয়ে দেওয়া হয়েছিল। এখন যত খুন খামারি হ্যান ত্যান হচ্ছে না, সব বলছে ভারত থেকে লোক গিয়ে রয়ের এজেন্টরা
ওখানে গিয়ে করে আসছে। মানে ভারতের রয়ের এক এজেন্ট বাংলাদেশে যেন গিজ গিজ করছে। আরে রয়ের এজেন্ট আপনার পাশে দাঁড়িয়ে ফুচকা খেয়ে চলে যাবে, আপনি জানতে পারবেন না। বুঝতে পেরেছেন? আপনার দেশের লোক, সে রয়ের অ্যাসেট, আপনি তার সঙ্গে বলে চা খান, আপনি গুণাক্ষরও জানেন না, সে হচ্ছে আপনার দেশের লোক, হলো আমাদের অ্যাসেট। এইভাবেই অ্যাসেট তৈরি হয়। তো যাই হোক, সে সমস্ত বলে লাভ নেই। এখন যা হচ্ছে, এই যে হাদিকে দিয়ে যা হচ্ছে, তাতে একটা যবনিকাপাত হলো। আসলে ধরা পড়লো আরো কারণ তার আছে, সেটা হচ্ছে আমাদের এখানে এসআইআর হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ। এখন এসআইআর এর সব জায়গায় খোঁজা হচ্ছে কোথায় অবৈধ বাংলাদেশি রয়েছে। খুঁজতে খুঁজতে এখানে বনগার ওখানে একটা খবর পায় এসটিএফ, যে দুজন এখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তখনই পুলিশের সন্দেহ হয় এই দুজন নিশ্চয়ই গোপনে ভারতবর্ষে ঢুকেছে। খোঁজ 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 খুঁজে খুঁজে তারপর এই দুজনকে একটা মানি এক্সচেঞ্জের দোকান থেকে, তার নাম বলা যাবে, মানি এক্সচেঞ্জের দোকান থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে। এইবার তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোন দালাল মারফত তারা এই আশ্রয় খোঁজ করছিল এবং কারা এখানে আশ্রয় দেয়। কারণ এসআইআর এ পরিষ্কার বলা আছে, যারা আশ্রয় দেবে এবং যারা আশ্রয়ের ব্যবস্থা করে দেবে তারাও কিন্তু সমানভাবে দোষী, তাদেরও কিন্তু জেল হবে। ইন্ডিয়ান যে সিটিজেন হয় তাকেও জেল ভোগ করতে হবে। সেই জন্য সেটা করেছে, এইভাবে ধরাটা পড়েছে। এখন আর একটা ব্যাপার হচ্ছে যে এই আপনার, এক মিনিট, হ্যাঁ, এই জবানবন্দিতে, এই যে 164 জবানবন্দিতে কি জবানবন্দি দিয়েছে। এখন 164 জবানবন্দি হয়, সেটা সোজা চলে যায় বন্ধ খামে, সোজা পুলিশের কাছে যায়। পুলিশ সেটা আদালতের কাছে সমর্পণ করে যে হুজুর এই হচ্ছে 164 জবানবন্দি, এই হচ্ছে। আমাদের এখানে তো কোনো কাজে লাগছে না। আমি জানার চেষ্টা করছিলাম যে 164 জবানবন্দিতে সে কি বলেছে, কারা এর পেছনে আছে। 164 জবানবন্দি ঝপ করে তো কেউ বলতে চায় না সেই কি জবানবন্দি হয়েছে। 164 জবানবন্দি বলা যায় না, কারণ এটা হচ্ছে গোপন জবানবন্দি। তবে ভাষায় যেটা শুনলাম সেটা হচ্ছে ভারত বিরোধী একটা অংশ, যারা এই নির্বাচনটা চায়নি, ঘুরিয়ে ফিরিয়ে তারা যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে এনসিপির নাম। আমিও মিলিয়ে দেখলাম যে এনসিপির লাশের রাজনীতি করে। এর আগে আবু সাইদের ঘটনা ঘটেছিল, আমি দুয়ে দুয়ে চার মিলালাম যে এনসিপি করলো, এটা করতে পারে। এনসিপি এদেরকে হয়তো কাজে লাগিয়েছে। আপনাদের দেশে যখন প্রত্যর্পণ হবে তখন আপনারা সবই জানতে পারবেন। আমি এখন যা বলছি সত্যিও হতে পারে, আবার মিথ্যেও হতে পারে। আমি আন্দাজের ভিত্তিতে বলছি। ওদের যে কথা, ওদের কথার যে আভাস, গোয়েন্দাদের কথার যে আভাস, তাতে এটা আমি বুঝতে পেরেছি যে এটা ভোট যারা চায়নি তারাই একমাত্র এটা করিয়েছে একটা অশান্তি সৃষ্টি করার জন্য। যে আবার ভারত বিরোধী কামান টামান দাও, দেশকে অস্থির করে দাও। যেমন বলা হয়েছিল হাদির বিচার বিচার করতে হবে, ভারতের থেকে হাদির এদের ধরে আনতে হবে, এই নিয়ে তুলকালাম কাণ্ড করেছিল। ফলে এরা ভোট বানচাল করার চেষ্টা করেছিল। এখন এর পেছনে লাশের রাজনীতিটার মানে যোগাযোগটা আছে, সেটাও আমাকে মোটামুটি তারা একটা মানে ছায়া ছায়া আর কি বলেছে, আর কি পুরোটা বলেনি। কোনো নাম টাম কারোর কোনো কিছু বলেনি, শুধু বলেছে এই যারা চায়নি তারাই একমাত্র এইটা করেছে। আর আমিও একদম, যেহেতু প্রথম থেকে এর পেছনে লেগে রয়েছি, তাই আমি দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করলাম যে এটা ওই আবু সাইদের মতো ঘটনা একটা ঘটিয়ে এরা আবার বাংলাদেশকে উত্তপ্ত করতে চেয়েছিল। কারণ মোহাম্মদ ইউনূস তো তাকে ছিলেন যে ভোটটা কি করে বানচাল করা যায়, আর তার চেহারা যেমনটা হচ্ছে এনসিপি। এর পেছনে আমাদের মাস্টারমশাই অধ্যাপক থাকতে পারে, রিজওয়ানা টুজওয়ানা সব থাকতে পারে। ম্যাডাম অত্যন্ত খেলুড়ে জিনিস। আমি প্রথমে বুঝতে পারিনি, অত্যন্ত খেলুড়ে জিনিস। তো যাই হোক, ম্যাডাম এখন তো শান্তির বাণী ছড়াচ্ছেন, তিনি কিচ্ছু জানেন না। তিনি এখন মানে আইনের ফাঁক ফোকর বলে তিনি বেরোবার চেষ্টা করছেন, কিন্তু বেরোতে পারবেন না, কেউই বেরোতে পারবেন না। তো যাই হোক, এখন আপনারা যদি এখন প্রত্যর্পণ চান, আপনারা ভারতের কাছে আপনারা বাংলাদেশ সরকার, আমি তাদেরকে বলছি, বা বাংলাদেশ সরকার বা আপনারা আবেদন করুন, ভারতবর্ষ কিন্তু এদেরকে প্রত্যর্পণ করে দেবে, কোর্টের থেকে আদেশ নিয়ে এদেরকে প্রত্যর্পণ করে দেবে। এইটুকু খবর আমার কাছে আছে। অর্থাৎ হাদির খুনের পেছনে
এনসিপি নামক একটি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, যার মাথায় ছিলেন ইউনূস এবং তার ডান হাত বাঁ হাত ছিলেন একটা হচ্ছে প্রফেসর ডক্টর নজরুল আর একজন হচ্ছে রিজওয়ানা হাসান ম্যাডাম। এরা হচ্ছে আসল চক্রী, এটা আমি যেটা বুঝতে পেরেছি। এবার আপনারা সমস্তটাই জানতে পারবেন যখন আপনাদের দেশে গিয়ে যখন বিচার টিচার হবে, যখন জিজ্ঞাসাবাদ হবে। কলকাতায় হাদির সন্দেহভাজন দুজন খুনি ধরা পড়েছে। কলকাতায় খুনি ধরা পড়েছে, অথচ এই সংবাদ বাংলাদেশে আসার পর থেকেই বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেন এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে? পাশাপাশি সারা বিশ্বে ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের ফলে যে তেলের একটা সংকট দেখা দিয়েছে এবং তেলের দাম বেড়েছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সরকার কেন ভারতের কাছে ডিজেল সহায়তা চাইছে? আজকে এই বিষয় দুটো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম এবং আদাব। গতকাল আপনারা সবাই জেনেছেন যে ভারতে কলকাতায় যশোর যে বেনাপোল সীমান্তটা আছে তার কাছেই হলো বনগাঁ। সেই বনগাঁ থেকে ভারতের স্পেশাল টাস্ক ফোর্স তারা ইনকিলাব মঞ্চের নেতা হাদি, সেই হাদির দুজন সন্দেহভাজন খুনিকে গ্রেপ্তার করেছে, একজন ফয়সাল আর একজন আলমগীর। আমরা জানি যে হাদির হত্যার পরেই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে বারবার বলা হয়েছিল যে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গেছে, কিন্তু তারপরে আমরা দেখেছি দুবাই থেকে ফয়সাল ভিডিও পাঠিয়েছে, সে তার প্লেনের টিকিটের বোর্ডিং পাসের ছবি দেখিয়েছে এবং বলেছে সে দুবাইয়ে অবস্থান করছে। কিন্তু হঠাৎ করে ভারতেই গ্রেপ্তার হলো এবং শোনা যাচ্ছে সে বনগাঁ থেকে সীমানা পেরিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। বাংলাদেশের সদ্য নিযুক্ত ডিজিএফআই প্রধান তিনি সম্প্রতি ভারত সফর করেছেন এবং ভারতে গিয়ে তিনি হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করার ব্যাপারে ভারত সরকারের কাছে সহায়তা চেয়েছেন বলে শোনা যায় এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনেক তথ্য প্রমাণও ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে যে এই সন্দেহভাজন দুজন খুনিকে ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছে এবং গতকাল তাদের আদালতে ওঠানো হয়েছিল এবং সেখান থেকে তাদের 14 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। তো হাদির হত্যাকারী যাদের সন্দেহ করা হয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে, এই সংবাদ ঢাকায় আসায় এনসিপি নেতাদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে। আপনারা জানেন যে হাদিকে যখন হত্যা করা হয় তখন কিন্তু প্রথমে খুব চেষ্টা করা হয়েছিল এই হত্যার দায়টা আওয়ামী লীগের উপর চাপানোর, কিন্তু সেটা বেশিক্ষণ টেকেনি। তারপরেই তারা চেষ্টা করেছিল যে বিএনপি নেতা মির্জা আব্বাসকে এই খুনের দায়ে ফাঁসাতে, কারণ হাদি এই মির্জা আব্বাসের এলাকা ঢাকা মতিঝিল 8 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হবে এবং এই জন্য সে ব্যাপক ক্যাম্পেইন করছিল। তো তারা চাচ্ছিল যে এই ফাঁকে যদি মির্জা আব্বাসকে একটু ঘায়েল করা যায়। তারপরে যেটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠলো যে হাদিকে যারা গ্রুম করেছে, হাদিকে যারা ইনকিলাব মঞ্চের নেতা বানিয়েছে, হাইলাইট করিয়েছে, সেই হাদিকে তারাই হত্যা করেছে। এবং হাদি কিন্তু 5ই আগস্টের আগে তেমন উল্লেখযোগ্য কোনো নাম না, আমরা কেউ তার নাম শুনিনি, কিন্তু হঠাৎ করে ইনকিলাব মঞ্চের বিশাল নেতা হয়ে গেল এবং সে অশালীন ভাষা সে রাজনীতিতে ইম্পোর্ট করেছিল এবং সেই ভাষা দিয়েই সে খ্যাতিতে চলে গিয়েছিল। মানে এই ভাষাটি আসলে এই রমজান মাসে আমি বলতে চাচ্ছি না, আপনারা হয়তো জানেন। এই হাদিকে হত্যা করা হলো, হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কবর দেওয়া হলো, এই সবই মনে হয়েছে যে একটি প্ল্যান্ড ওয়েতে। এখন যারা হাদিকে হাদি বানিয়েছে এবং হাদিকে হত্যা করেছে তাদেরই এক অংশ এখন আতঙ্কে ভুগছে, কারণ তদন্ত হলে প্রকৃত সত্যটা বেরিয়ে যাবেন। তারা বলার চেষ্টা করছে যে এই হাদির হত্যার মধ্য দিয়ে তাদের বিএনপি সরকার ফাঁসিয়ে দেবে, কিন্তু বিএনপি সরকার ফাঁসাবে নাকি প্রকৃত তদন্ত হলে খুনিরা বেরিয়ে যাবে, এটি নিয়ে আসলে এখন কথা হচ্ছে এবং এর ফলে এনসিপির কিছু নেতা বেশ আতঙ্কে ভুগছে। এবং আরো একটা নাম আমরা শুনতে পাচ্ছি, সেটা হলো ইনকিলাব মঞ্চের নেত্রী ঝুমা। এই ঝুমার সাথে নাকি যে সন্দেহভাজন দুজন গ্রেপ্তার হয়েছে ফয়সাল এবং আলমগীর, এই ফয়সালের সাথে নাকি দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। হাদি হত্যায় ঝুমার সম্পৃক্ততা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। সুতরাং
কলকাতায় গ্রেপ্তারের সাথে সাথে ঢাকায় এই সমন্বয়ক এনসিপি, এই ঝুমা, এদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেখা যাক কি হয়। এখন প্রশ্ন উঠেছে যে এই যে সন্দেহভাজন খুনি, তাদের কি ভারত বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেবে কিনা। বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কিন্তু যেহেতু দুই দেশের মধ্যে বন্ধি বিনিময় চুক্তি আছে, ভারত সরকার চাইলে বাংলাদেশে ফিরিয়ে দিতে পারে। আবার যেহেতু তারা অবৈধভাবে ভারতে অবস্থান করছে, এটা একটা অপরাধ। সেই অপরাধের বিচার হলে হয়তো তাদের ভারতে একটা সাজা দিয়ে বা ভারতে তাদের এই অপরাধের বিচার হতে পারে। সো কি হতে পারে সেটা আমরা দেখছি। এর পাশাপাশি আপনারা জানেন যে সারা পৃথিবীতে এখন তেলের মূল্য ভীষণ বেড়েছে, তেলের দুষ্প্রাপ্যতাও এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের মন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের কাছে নাকি 14 দিনের জ্বালানি তেল মজুদ আছে। পরে অবশ্য বলেছে যে এটা ঠিকভাবে কোট করা হয়নি। যাই হোক, বাংলাদেশের কাছে তো অনেক দিনের জন্য তেল মজুদ নেই, সুতরাং এই তেল নিয়ে অলরেডি রেশনিং শুরু হয়ে গেছে। আগেও বলেছি যে প্রাইভেট কারকে 10 লিটারের বেশি তেল প্রতিদিন দেওয়া হচ্ছে না, এবং এই নিয়ে একটা ভিডিও ফুটেজ দেখলাম যে একজন সাংবাদিক অধিক তেলের দাবিতে তার কাছে থাকা অস্ত্র দিয়ে সে তেলের পাম্পের কর্মচারীদের ভয় দেখাচ্ছে। সে ভিডিওটা দেখাইলাম না, ইউটিউবে আবার এসব রেস্ট্রিকশন থাকে। এখন বাংলাদেশ সরকার এই তেলের এই ক্রাইসিসে উদ্ধার পাওয়ার জন্য অনেকগুলো সোর্স থেকে তেল কালেক্ট করার চেষ্টা করছেন। এবং আমরা জানলাম যে 2017 সালের 22 অক্টোবর শেখ হাসিনা সরকার ভারত সরকারের সাথে একটা চুক্তি করেছিল, 15 বছর ব্যাপী এই চুক্তি। এই চুক্তির আওতায় ভারত থেকে বাংলাদেশ সরকার পাইপলাইন দিয়ে ডিজেল আনতে পারবে। শিলিগুড়ি ডিপো থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত একটা পাইপলাইন স্থাপন করা হয়েছে, এবং নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে এই ডিজেল এই পাইপলাইন দিয়ে পার্বতীপুরে আসবে। এবং 2026 সালের কোটা অনুযায়ী 1,80,000 ইউনিট ডিজেল বাংলাদেশ সরকার আমদানি করতে পারবে। এবং বর্তমানে যেহেতু এই ক্রাইসিস এবং বিভিন্ন সোর্স থেকে বাংলাদেশ সরকার তেল সংগ্রহ করার চেষ্টা করছে, সেহেতু এই চুক্তির অধীনে এখন ভারত সরকারের কাছে এই তেল সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আমির খসরু তিনি মিটিং করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে, এবং এখন পর্যন্ত ইট ইজ লুকিং ভেরি পজিটিভ। যেটা আমি বলতে চাচ্ছি যে সারা জীবন তো ভারত বিরোধী রাজনীতি করলো বিএনপি জামাত, ঢাকা না দিল্লি স্লোগান দিতে দিতে আমাদের কানে ঝালাপাড়া করে ফেললো। সেই বিএনপি সরকার আজকে বিপদে শেখ হাসিনার করা চুক্তির আওতায় ভারতের কাছে হাত পেতেছে। এটা নিয়ে আজকে একজনের সাথে আলাপ হচ্ছিল, এক বড় ভাইয়ের সাথে, যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি করে গেছে, এটা আজকে যতটা না আলোচিত হচ্ছে, আগামী 5 বছর পরে শত্রুও বলবে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি করেছে। আমি দক্ষিণবঙ্গের মানুষ, আমি পদ্মা নদী পার হয়ে সেই এমন হয়েছে যে প্রতিকূল আবহাওয়ায় ঝড়ের মধ্যে পড়তে হয়েছে, বা বড় বড় ঢেউ লঞ্চ কাঁপছে, তো সেই জায়গায় পদ্মা সেতু করেছে। এখন আমি খুলনায় চলে যেতে পারি 3.5 ঘন্টা 4 ঘন্টায়, গোপালগঞ্জ চলে যায় 2.5 ঘন্টায়, আমার বন্ধুর বাড়ি নড়াইল যাওয়া যায় 2 ঘন্টা 2.5 ঘন্টায়। তো এই যে বৈপ্লবিক কাজটা করেছে শেখ হাসিনা, যেটা ছিলেন তিনি চ্যালেঞ্জ গ্রহণ করতেন। পদ্মা সেতু করতে যে এত এত বাধা তিনি পেয়েছেন। এই পদ্মা নদীটা পৃথিবীর অন্যতম খরস্রোতা নদী, এখানে পাইলিং করাটা ছিল ভীষণ কঠিন, কিন্তু যত বাধা এসেছে শেখ হাসিনা তত দৃঢ়তার সাথে সেই বাধা অতিক্রম করেছে। শুধুমাত্র পদ্মা সেতু তৈরি করার জন্য বিশাল হ্যামার তৈরি করতে হয়েছে জার্মানিতে, সেই জার্মানি থেকে সেটা আনা হয়েছে শুধুমাত্র এই সেতুটা করার জন্য। এবং এই চ্যালেঞ্জের কারণে সেতুর যে ইনিশিয়াল এস্টিমেটেড এক্সপেন্ডিচার সেটা পরবর্তীতে বেড়েছে। আমি এই সেতুটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার আর্মির একটা বন্ধু ছিল, সে এই রেল সেতুটার সাথে জড়িত ছিল, সে লিড করেছে। আমার আরেকটা বন্ধু ছিল, এই অ্যাপ্রোচ রোড করেছে। আমি পদ্মা সেতুর ওই যখন তৈরি হয় তখন ওই যাওয়া আসার পথে 2-1 বার দাওয়াতও খেয়েছি তাদের ক্যাম্পে। যখনই পদ্মার নদীর ঘাটে যেতাম, এই আর্মির সোর্সে আমাকে ফেরিতে একটা ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হতো। তো আমরা তো দেখেছি। তো শেখ হাসিনা হ্যাজ ডান দিস, এবং নির্ভীক একজন নেত্রী ছিলেন, জীবনের পরোয়া করেনি। এই যে আজকে তারেক রহমানের কথা বলেন, 17 বছর লন্ডনে যে নির্বাসনে ছিলেন, আসার সাহস পাননি, অনেক নেগোসিয়েশন করে 24 সালের 5ই আগস্টের 1 বছরেরও পরের বছর 25শে ডিসেম্বর আসছে, বাট শেখ হাসিনা নেভার কেয়ার্ড ফর হার লাইফ। তো বাংলাদেশের জন্য যা করে গেছেন, এবং এই যে ভারতের সাথে কথায় কথায় বলা যে ভারতের সাথে গোলামি চুক্তি করেছে, এই করেছে সেই করেছে,
কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে প্রতিটা চুক্তি করা হয়েছে, বরং যারা এই ঢাকা না দিল্লি স্লোগান দিয়ে আওয়ামী লীগের গায়ে ভারতের দাসত্বের ট্যাগ লাগানোর চেষ্টা করেছে, তারা বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। তো শেখ হাসিনাকে আজও এই ক্রাইসিসেও আমরা কিন্তু মনে করছি তার দেখানো, তার আমলে সম্পাদিত চুক্তির আওতায় আজকে এই তেলের ক্রাইসিস মেটানোর চেষ্টা করছি। আর সেই শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলি, আইসিটিতে একটা প্রহসনের বিচারে তাকে মৃত্যুদণ্ড দেই এই জামাত রাজাকার এদের প্ররোচনায়। ইনুসের মতো একটা দেশ বিরোধী, মানে চূড়ান্ত রাজাকার বলা যায় তাকে, তাদের পাল্লায় পড়ে আজকে আমরা একটা মানুষ যে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের জন্য এত কিছু করলো, আর তাকে আমরা অসম্মান করলাম। যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে এখন এই হাদির খুনিদের স্টেটমেন্ট, তদন্ত এবং সেটা কিভাবে প্রভাবিত করে, এবং এর হাদির পেছনে যে মূল হত্যাকারী যারা, তারা বেরিয়ে আসে কিনা, তাদের পরিচয় মানুষের সামনে উন্মোচিত হয় কিনা, সেটাই আমরা দেখব। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।